গল্পের শুরুতেই দৌড়াতে থাকা এই ছেলেটা আমাদেরকে বলে, আমার নাম ইয়াংজি। যেই মহিলাটা আমাকে তাড়া করে বেড়াচ্ছে সে হচ্ছে আমাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল। কিন্তু কেন তাড়া করছে তা চলুন দেখে আসি। ইয়াংজি একজন অনাথ ছেলে। তার বাবা মা একটা ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। এরপর থেকে তার আন্টি লিন তাকে লালন পালন করেছে। সে চায় ইয়াংজি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে উঠুক, কিন্তু ইয়াংজি হচ্ছে এর একদম বিপরীত। তার পড়াশোনা করতে ভালো লাগে না, স্কুলে আসলেও শুধু দুষ্টুমি করে সময় কাটায়, তাই রেজাল্টও খারাপ করে সব সময়। টুডো নামের এই ছেলেটা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। মাঝে মধ্যে ইয়াংজি তার কাছে টাকা পয়সা ধার নেয়। একদিন দুজন ওয়াশরুমের সামনে মজা করে একটা ব্লগ ভিডিও তৈরি করছিল। তখন দেখতে পায় ভাইস প্রিন্সিপাল ছেলেদের ওয়াশরুম থেকে বের হচ্ছে। এই দৃশ্যটা সে ভিডিওতে রেকর্ড করে ফেলে। আসলে সে তাড়াহুড়া করে ভুলে এখানে চলে এসেছে, তাই ভিডিওটা ডিলিট করতে বলে। কিন্তু ইয়াংজি তার কথা না শুনে মোবাইলটা নিয়ে দৌড় দেয়। আর এই কারণেই সেই ম্যাডাম তার পেছনে ছুটছিল। দেখা যায় ইয়াংজি বাহিরে দাঁড়িয়ে থাকা একটা স্কুটিতে উঠে পড়েছে, যেটা ছিল জিয়া নামের এই মেয়েটার। সে হচ্ছে ইয়াংজিদের ক্লাসের সব থেকে মেধাবী ছাত্রী। তার হাতে মোবাইলটা দিয়ে ইয়াংজি স্কুটি নিয়ে পালিয়ে যেতে থাকে, কিন্তু পেছনে তাকিয়ে থাকায় সামনে থেকে আসা প্রিন্সিপালের গাড়িটা দেখতে পায় না। এর ফলে ঘটে যায় বিরাট এক সংঘর্ষ। তাকে হসপিটালে ভর্তি করা হলে ম্যাডাম আসে তাকে দেখতে এবং পাশের বেডে আহত অবস্থায় পড়ে থাকা প্রিন্সিপালকে দেখিয়ে বলে, তোমাকে স্কুল থেকে টিসি দেওয়া হবে। এই শুনে ইয়াংজি খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ কিছুদিন পরেই বার্ষিক পরীক্ষা। এমন সময় এক নার্স এসে ইয়াংজিকে বলে, আপনি ক্যান্সারে আক্রান্ত। এই শুনে ইয়াংজি একদম হতবাক হয়ে যায়। এরপর সে ডিসচার্জ হয়ে বাসায় চলে আসলে তার আন্টি লিন খুব বকাঝকা করে, কারণ সে প্রতিনিয়তই স্কুলে কাণ্ড ঘটিয়ে তাকে লজ্জার মুখে ফেলে। ইয়াংজি বলে, আমার ক্যান্সার হয়েছে, বাবা মা আমার নামে যেই লাইফ ইন্স্যুরেন্সের টাকা রেখে গিয়েছে সেগুলো আমাকে দিয়ে দাও। কিন্তু লিন জানায় তার কোনো ক্যান্সার ধরা পড়েনি। সে নিজেও একজন ডক্টর হওয়াতে রিপোর্টটা দেখেই বুঝতে পেরেছে আসলে সেই নার্সটা ছিল নতুন। সে 3 নম্বর বেডের পেশেন্টকে ক্যান্সারে আক্রান্ত বলতে এসেছিল, কিন্তু ভুলে ইয়াংজিকে সেই কথা বলে ফেলায় ভুল বুঝাবুঝি হয়েছে। ইয়াংজি বলে, বুঝলাম আমার ক্যান্সার হয়নি, তবে আমার অ্যাক্সিডেন্টের কথা তো শুনতে পেয়েছো, তবুও দেখতে আসলে না। তুমি কি আমার লাইফ ইন্স্যুরেন্সের টাকা চুরি করতে চাও? এই শুনে লিন রাগান্বিত হয়ে বলে, হ্যাঁ মনে করো সেটাই। এর চেয়ে ভালো হতো যদি তুমি ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যেতে, আমি অন্তত শান্তিতে জীবনযাপন করতে পারতাম। এই শুনে ইয়াংজির ভীষণ মন খারাপ হয়। ওইদিকে জিয়া পড়ার টেবিলে বসে হোমওয়ার্ক করছিল। তখন টুডো বারবার ইয়াংজির ফোনে কল দিতে থাকে। এতে বিরক্ত হয়ে জিয়া অনেকবার ভুল পাসওয়ার্ড এন্টার করে। এর ফলে দীর্ঘ সময়ের জন্য মোবাইলটা লক হয়ে যায়। পরদিন স্কুলে এসে মোবাইলটা ইয়াংজিকে ফেরত দিলে দেখে এটা খুলতে অনেক সময় লাগবে। এমন সময় টুডো ছুটে এসে তার খোঁজ খবর নিতে শুরু করে, কারণ পুরো স্কুলে ইয়াংজির ক্যান্সারের বিষয়টা ছড়িয়ে পড়েছে। একটু পর ভাইস প্রিন্সিপাল ইয়াংজির সাথে একান্তে কথা বলে জানায়, স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাকে টিসি দিবে না, যাতে সে জীবনের শেষ দিনগুলো বন্ধুদের সাথে থেকে ভালোভাবে কাটাতে পারে। এই শুনে ইয়াংজি ঠিক করে অসুস্থতার এই নাটক চালিয়ে যাবে, না হলে সে বার্ষিক পরীক্ষা দিতে পারবে না। টুডো বলে, তোমার চেহারাটা অসুস্থ রোগীর মতো দেখা যায় না। এই বলে সে ইয়াংজিকে মেকআপ করে দেয়, কিন্তু এতে তাকে পুরো ভূতের মতো দেখা যাচ্ছিল। তাই ইয়াংজি বলে, এসবের দরকার পড়বে না, রোগী হয়ে থাকতে আমার অভিনয়ের দক্ষতাই যথেষ্ট। পরদিন থেকে সে কোনো ক্লাসেই পড়াশোনা করতো না। হাত তুলে শুধু বলতো শরীর ভালো লাগছে না। যেহেতু সব শিক্ষকরাই জানতো তার ক্যান্সার হয়েছে, তাই কোনো প্রশ্ন না করেই তাকে ছুটি দিয়ে দিত। এভাবে অজুহাত দেখিয়ে সে অন্য স্টুডেন্টদের খাবার খেয়ে ফেলতো। একদিন তো একটা দোকানে গিয়েও অসুস্থতার অজুহাত দেখায়। দোকানদার বলে, তুমি অসুস্থ হলে আমার কি, খাবার কিনতে হলে টাকা দেয়া লাগবে। তার এসব কাজকর্ম পর্যবেক্ষণ করছিল জিয়া। সে তার এক বন্ধুর সাথে এই বিষয়ে আলাপ করে যে তার মনে হচ্ছে ইয়াংজি অসুস্থতার নাটক করে, আদতে সে পুরোপুরি সুস্থ, না হলে তেল জাতীয় খাবার খাওয়ার কথা নয়। পরদিন ইয়াংজি স্কুলে এসে দেখে তার পাশের সিটে টুডোর বদলে বসে আছে জিয়া, আর টুডোকে শিফট করা হয়েছে জিয়ার সিটে। এর কারণ জিজ্ঞেস করলে জিয়া বলে, ক্লাস টিচার আমাকে এই দায়িত্ব দিয়েছে, এখন থেকে আমি তোমার উপর নজর রাখবো। এই শুনে ইয়াংজি খুব টেনশনে পড়ে যায়। টিফিন টাইমে টুডো বলে, মনে হয় ক্লাস টিচার তোমাকে সন্দেহ করছে, তাই জিয়াকে গোয়েন্দা হিসাবে তোমার পেছনে লাগিয়েছে। এমন সময় হুট করে জিয়া এসে প্রশ্ন করে বসে, ডক্টর তোমার রিপোর্টে কি বলেছে? তার এই প্রশ্নের উত্তরে ইয়াংজি আর টুডো একসাথে গড়গড় করে মিথ্যা বলতে থাকে যে তার পাকস্থলীর ক্যান্সার হয়েছে, তবে এটা বেশি খারাপের পর্যায়ে নেই, প্রতি 3 মাস অন্তর চেক আপ করিয়ে নিলেই হবে। এরপর জিয়া তার সামনে থেকে সব চিপসের প্যাকেট সরিয়ে নেয়, এমনকি তাকে ঠান্ডা পানিও খেতে দেয় না। এখন থেকে তাকে গরম পানি আর সবজি খিচুড়ি খেতে হবে প্রতিদিন। কিন্তু এসব শাকসবজি ইয়াংজির একদম পছন্দ না। জিয়া বলে, আমি এগুলোই খাই, তোমাকেও খেতে হবে। ইয়াংজি বলে, তোমাদের কি ভালো খাবার কেনার টাকা নেই, নাকি তোমারও ক্যান্সার আছে? জিয়া বলে, তেমন কিছু না, শাকসবজি আমার পছন্দের। এমন সময় চলে আসে জিয়ার সেই বন্ধুটা, তাকে ইয়াংজির সাথে পরিচয় করিয়ে দেয়। তার নাম হচ্ছে চ্যান। এদিকে ইয়াংজি অন্যদের প্লেট থেকে খাবার খাওয়ার চেষ্টা করে, তখন
তখন জিয়া সবাইকে জানিয়ে দেয় আজকের পর থেকে কেউ আর ইয়াংজির সাথে খাবার শেয়ার করবে না, না হলে সে মৃত্যুবরণ করবে। এমনকি বাহিরের স্ট্রিট ফুডের দোকানগুলো তার কাছে খাবার বিক্রি করে না। ইয়াংজি একটা ড্রিঙ্কস কিনতে গেলে সেখানেও জিয়া এসে বাধা দেয়। এভাবেই সে ইয়াংজির নিত্যদিনের বাজে অভ্যাসগুলো কন্ট্রোল করছিল। একদিন ইয়াংজি ক্লাসের মধ্যে দুঃস্বপ্ন দেখে চিৎকার দিয়ে ওঠে। তখন জিয়া জোরে একটা চর মেরে তাকে শান্ত করে। সেদিন বাসায় যাওয়ার সময় একটা ট্রেন দেখে ইয়াংজির মনে পড়ে যায় তার বাবা মায়ের কথা। এতে তার মন খারাপ হওয়ায় পরদিন স্কুলে যায় না। জিয়া টুডুর কাছে জিজ্ঞেস করে ইয়াংজি আজকে আসলো না কেন? টুডু বলে তুমি ওর সাথে খুব কঠোর আচরণ করো, হয়তো সেই ভয় আসেনি। এই শুনে জিয়া চুপ করে থাকে। স্কুল ছুটি হলে দেখে ইয়াংজির ব্যাগটা টেবিলে ঝোলানো, তাই সেটা ফেরত দিতে চলে আসে। ব্যাগটা দিয়ে বলে ভবিষ্যতে স্কুল ফাঁকি দিলে নিজের জিনিসপত্র আগেই নিয়ে আসবে। এই শুনে ইয়াংজি রাস্তার দিকে হাঁটা শুরু করে এবং একটুর জন্য গাড়ি অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়। এই দেখে জিয়া একদম থমকে দাঁড়ায়। ইয়াংজি রেগে বলে এখন যদি অ্যাক্সিডেন্টে মারা যেতাম তাহলে আমার ভবিষ্যৎ বলতে কিছুই থাকতো না, তাই এই ভবিষ্যৎ শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না। এই বলে তাকে বিরক্ত করতে মানা করে দেয়। তার এমন আচরণে জিয়া খুব কষ্ট পায়। এইদিকে ইয়াংজি বাসায় এসে ব্যাগটা ছুঁড়ে মারলে একটা নোটবুক বেরিয়ে আসে, যেখানে জিয়া সুন্দরভাবে লিখে রেখেছে ধাপে ধাপে কিভাবে ক্যান্সারের সাথে মোকাবেলা করতে হয়। এই দেখে ইয়াংজি বুঝতে পারে জিয়া তার জন্য চিন্তা করে। ওইদিকে জিয়াকে তার শরীরের তাপমাত্রা চেক করতে দেখা যায়। তারপর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ইয়াংজি স্কুলে এসে তাকে গুড মর্নিং বলে, তবে জিয়া তার সাথে কথা বলে না। টিফিন টাইমে দেখতে পায় জিয়া তার জন্য খাবার নিয়ে আসেনি। এমনকি সে চ্যানের সাথে বাহিরে চলে যায় খাবার খেতে। তখন টুডো চিকেনের পিস দেখিয়ে বলে এটা খেয়ে নাও, কিন্তু ইয়াংজির এতে একেবারেই উৎসাহ নেই। সে জিয়ার রান্না করা খাবার মিস করছে। পরদিন তাদের স্কুলে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। সেখানে অংশগ্রহণ করে জিয়া, তার টিমে ছিল টুডো। এইদিকে ইয়াংজি অলসতা করে দূরে গিয়ে বসে থাকে। দৌড় শুরু হলে জিয়া হোঁচট খেয়ে পড়ে যায় এবং হাঁটু থেকে রক্ত বের হয়। তবুও সে থেমে না থেকে উঠে দাঁড়ায়। এই দেখে ইয়াংজি নিজেকে আটকে রাখতে পারে না। সে জিয়ার পরিবর্তে দৌড় লাগায় এবং সবাইকে পেছনে ফেলে প্রথম হয়ে যায়। এই দেখে জিয়া খুব আনন্দিত হয় যে তার জন্য ইয়াংজি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এরপর জিয়া তার মায়ের সাথে হসপিটালে আসে। ডক্টর তার ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলে তোমার সব রিপোর্ট ভালো এসেছে, তবে সেই রোগটা আবারও ফিরে আসতে পারে। যেই রোগের চিকিৎসা চলছে গত 3 বছর ধরে। রোগটার নাম লিউকেমিয়া। এতদিন সে ছিল অবজারভেশন পিরিয়ডে, অর্থাৎ তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছিল। এই কারণেই সে নিয়ম মেনে চলাফেরা করত। কিন্তু এখন ডক্টরের কথা শুনে সে চিন্তিত হয়ে পড়ে। তবে তার এই মন খারাপ মুছে যায় যখন সে দেখে ইয়াংজি মেসেজ করেছে। সেদিনের খারাপ আচরণের জন্য সরি বলেছে আর সেও তাকে ক্ষমা করে দেয়। তবে তার সর্দি কাশি হওয়াতে কিছুদিন সে স্কুলে যায় না। এইদিকে ইয়াংজি তাকে মিস করছিল। ইনস্টাগ্রামে তার ছবিগুলো দেখার সময় টুডু এসে বলে তুমি সত্যি অসুস্থ হয়ে পড়েছো, তবে এটা সাধারণ রোগ নয়, এটা হচ্ছে প্রেম রোগ, আর এই রোগে তোমাকে আক্রান্ত করেছে জিয়া। তবে ইয়াংজি তার কথা হেসে উড়িয়ে দেয়। ওইদিকে জিয়ার মনোবল বাড়ানোর জন্য তার মা বাবা স্কুলের ইউনিফর্ম পরে বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। তারা জিয়াকে বলে যেহেতু তোমার কোনো বন্ধু বান্ধবী নেই তাই আজকে থেকে আমরাই তোমার বন্ধু। একটু পরেই ইয়াংজি চলে আসে জিয়ার বাসায়। বলে ক্লাস টিচার এই নোটগুলো পাঠিয়েছে। আসলে টিচার অন্য একজনকে বলেছিল নোটগুলো নিয়ে যেতে। জিয়াকে দেখতে মন চাইছিল তাই সে নিজেই এগুলো নিয়ে এসেছে। যেহেতু লাঞ্চের সময় হয়েছে তাই ইয়াংজিকে ভেতরে আসতে বলে। দেখা যায় জিয়ার বাবা একদম বাঘের মতো তার দিকে তাকিয়ে আছে এবং অনেক কঠিন কঠিন প্রশ্ন করে, কিভাবে ক্যান্সার হলো, অপারেশন করিয়েছে কিনা ইত্যাদি বিষয়ে। ইয়াংজি বলে ছোট্ট একটা অপারেশন হয়েছে। জিয়ার বাবা সেই অপারেশনের চিহ্ন দেখতে চায়, তবে জিয়া তাকে থামিয়ে দেয়। এরপর খাবার খাওয়ার সময় ইয়াংজি বলে খুব সুস্বাদু হয়েছে। জিয়া বলে আগে যে বলতে এগুলো নাকি কুকুরের খাবার। এই শুনে জিয়ার বাবা রাগান্বিত চোখে ইয়াংজির দিকে তাকিয়ে থাকে। আসলে খাবারগুলো সেই রান্না করত। বেচারা ইয়াংজি কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে এ যাত্রায় রক্ষা পায়। রাতের বেলা সে জিয়ার সাথে গল্প গুজবে মেতে ওঠে। জিয়াকে বলে তোমার বাবা মা খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে তোমার সাথে, তুমি খুব ভাগ্যবতী। জিয়া তখন তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করে। ইয়াংজি বলে আমার বাবা মা দুজনই ট্রেন অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। আমিও সেই ট্রেনেই ছিলাম তাদের সাথে, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে ফিরেছি। এখন আমার আন্টি আমাকে দেখাশোনা করে। এই শুনে জিয়া খুব কষ্ট পায় এবং বুঝতে পারে কেন সে ভবিষ্যৎ শব্দটাকে ঘৃণা করে। কারণ হচ্ছে ভবিষ্যৎ অনিশ্চিত। ইয়াংজি বলে তোমাকে প্রতিদিন রাতে স্বপ্নে দেখি আর তোমাকে দেখার পরেই আমার মনটা ভালো হয়ে যায়। আসলে সে ধীরে ধীরে জিয়ার প্রেমে পড়ে যাচ্ছে। তখন জিয়া বলে আগামী সপ্তাহে ফ্রি আছো? ইয়াংজি ভাবে তার সাথে ডেটে যাবে, কিন্তু দেখা যায় তাকে নিয়ে এসেছে একটা ক্যান্সার হসপিটালে। সেখানে অসুস্থ বাচ্চাদের বিনোদন দিতে তারা বিভিন্ন রকমের মাছের পোশাক পরে নাচ গান করছিল, কিন্তু ইয়াংজির এতে বিন্দু মাত্র আগ্রহ ছিল না। এরপর একটা অসুস্থ ছেলে জিয়াকে বলে
তোমরা নকল মাছ সেজে এসেছো, আমি আসলে সামুদ্রিক মাছ দেখতে চাই। জিয়া বলে তুমি সুস্থ হওয়ার পর মায়ের সাথে দেখতে যেও। তখন ইয়াংজি ছেলেটাকে বলার চেষ্টা করে ভবিষ্যতে দেখতে পাবে কিনা এর নিশ্চয়তা নেই, তাই এখনই দেখতে যাও। কিন্তু এটা বলার আগেই জিয়া তাকে টেনে নিয়ে যায়। রাতের বেলা জিয়া তাকে মেসেজ করে বলে তুমি যেভাবে পড়াশোনা করছো এভাবে ইউনিভার্সিটিতে চান্স পাবে না, তোমার উচিত সিরিয়াস হয়ে পড়াশোনা করা। ইয়াংজি বলে ইউনিভার্সিটিতে নাকি চান্স পাওয়া খুব সোজা, তার আন্টি লিনের মতো মানুষ যেহেতু ডক্টর হতে পেরেছে সেও চান্স পেয়ে দেখাতে পারবে। কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয়ের সাইট চেক করে তার চোখ কপালে উঠে যায়। সেখানে চান্স পেতে হলে যে রেজাল্ট দরকার ইয়াংজি এর ধারে কাছেও নেই, তাই এরপর থেকে সে পড়াশোনায় মনোযোগী হয়। এর ফলে কয়েকদিন স্কুলে যায় না। এতে জিয়ার মনটা খানিকটা খারাপ ছিল। টুডু তাকে জানায় তোমার কথায় ইয়াংজি পড়াশোনা করতে শুরু করেছে, কিন্তু সে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না। এই শুনে জিয়া তার গাইড হিসেবে দায়িত্ব নিয়ে নেয়, কোন সাবজেক্ট কতটুকু পড়তে হবে সেসব বুঝিয়ে দেয় এবং সে ঠিক মতো পড়াশোনা করছে কিনা সেটাও প্রতিনিয়ত খেয়াল রাখে। প্রথম দিকে ইয়াংজির খুব কষ্ট হচ্ছিল পড়াশোনায় মন বসাতে, তবে জিয়া, চ্যান আর টুডুর সহযোগিতায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে ওঠে। এমনকি গোসলের সময়ও পড়া মুখস্থ করতে থাকে। খেলাধুলা, দুষ্টুমি এসব পুরোপুরি বাদ দিয়ে দেয়, কিন্তু এমন কঠোরভাবে পড়াশোনা করেও ক্লাস টেস্টে ভালো রেজাল্ট করতে পারে না। তবে জিয়া বলে তুমি আগের চেয়ে ভালো করেছো, এভাবে চেষ্টা করলে আরো ভালো করবে। কিন্তু ইয়াংজি রাগান্বিত হয়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে খেতে শুরু করে। এই দেখে জিয়া বুঝতে পারে তার একটা ব্রেক দরকার, তাই ইয়াংজিকে নিয়ে ঘুরতে চলে আসে অ্যাকোরিয়ামে। এখানে ইয়াংজির মাছের ভিডিও করার বদলে জিয়ার ভিডিও করতে থাকে। আসলে সে তাকে এতদিনে ভালোবেসে ফেলেছে, আর এটা জিয়া কিছুটা হলেও টের পায়, কারণ ইয়াংজি ক্লান্ত হয়ে তার পায়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা খুনসুটিময় মজা করে বাসায় ফিরে আসে। দেখতে পায় চ্যান দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। এরপর জিয়া ভেতরে চলে গেলে চ্যান ইয়াংজিকে বলে তুমি কি জিয়াকে পছন্দ করো? যদি তেমনটাই হয় তাহলে তাকে মিথ্যে কথা বলছো কেন? আসলে সে ডক্টরকে জিজ্ঞেস করে জানতে পেরেছে ইয়াংজির ক্যান্সার হয়নি। সে ইয়াংজিকে জানিয়ে দেয় সেও জিয়াকে পছন্দ করে এবং তাদের গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার দিন জিয়াকে প্রপোজ করবে। ইয়াংজি তার কথায় তেমন গুরুত্ব না দিয়ে চলে যায়। এরপর দেখতে দেখতে গ্রাজুয়েশনের দিনটা চলে আসে। এক মেয়ে ইয়াংজিদের ক্লাসে চিঠি নিয়ে আসে প্রপোজ করার জন্য। টুডু ভাবে তার জন্য এসেছে, কিন্তু মেয়েটা এসেছিল ইয়াংজির জন্য। চিঠি দেখে তার মনে পড়ে আজকের দিনে চ্যানের প্রপোজ করার কথা, তাই সে পুরো স্কুলে খুঁজতে থাকে জিয়াকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে দেখতে পায়। প্রথমে সে মনের কথা প্রকাশ করতে একটু লজ্জাবোধ করছিল, তবে সাহস করে প্রপোজ করে ফেলে। যা শুনে জিয়া খুব বেশি অবাক হয় না, কারণ সে তার মনের কথা আগে থেকেও জানতো। ইয়াংজিকে অ্যাকসেপ্ট করেছে কিনা এর উত্তর জানাবে আগামী নভেম্বরের 16 তারিখে। ইয়াংজি বাসায় এসে ভাবতে থাকে কেন সে 16ই নভেম্বর, মানে 3 মাস পর উত্তর দিবে। আসলে ওই দিনে জিয়ার অবজারভেশন পিরিয়ড শেষ হবে, কিন্তু ইয়াংজি তার গুরুতর রোগের ব্যাপারে কিছুই জানে না। এইদিকে টুডো তাকে সমাজসেবামূলক কাজ করে জিয়ার মন জয় করার পরামর্শ দেয়। এই শুনে ইয়াংজির মাথায় একটা আইডিয়া আসে, সেই অসুস্থ বাচ্চাদের অ্যাকোরিয়ামে ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তবে এর জন্য ডক্টর এবং অভিভাবকদের সম্মতি লাগবে। জিয়া আর চ্যান প্রথমে ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে নেয়। এরপর জিয়া ইয়াংজির সাথে চলে যায় অ্যাকোরিয়ামের ম্যানেজারের সাথে কথা বলতে। তাদের দুজনকে একসাথে দেখে চ্যান খুব কষ্ট পাচ্ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গ্রাজুয়েশনের দিন ইয়াংজির আগেই সে জিয়াকে প্রপোজ করেছিল, কিন্তু জিয়া তাকে উত্তর দেয়নি। তখন চ্যান বুঝতে পেরে যায় জিয়াও মনে মনে ইয়াংজিকে পছন্দ করে, তাই সে জিয়ার বন্ধু হিসেবেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। ওইদিকে ইয়াংজি অ্যাকোরিয়ামে এসে জিয়ার হাত ধরে রাখে, তবে এতে জিয়া তেমন আপত্তি জানায় না। সে জিজ্ঞেস করে গতবার ঠিক এখানেই কিছু বলেছিলাম তোমাকে, সেগুলো কি শুনতে পেয়েছিলে? ইয়াংজি বলে তখন সে ঘুমিয়ে থাকায় কিছুই শুনতে পায়নি। এরপর দেখা যায় ইয়াংজি তাকে স্কুটি চালানো শেখাচ্ছে। এভাবে দুজন অনেক মজা করে। ইয়াংজি এই প্রথম খুব উপভোগ করছিল তার জীবনটাকে। এরপর তারা বাসায় ফিরে আসে। আগামীকাল বাচ্চাদের নিয়ে অ্যাকোরিয়ামে যাবে, তাই সবাই খুব আনন্দিত। কিছুটা টাইম পাস করার জন্য ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলতে শুরু করে। ইয়াংজির দিকে তীরচিহ্ন আসতেই জিয়া প্রশ্ন করে তুমি কি কখনো আমাকে মিথ্যে বলেছ? এই শুনে ইয়াংজির ঘাম ছুটে যায়, কারণ সে তার অসুস্থতার ব্যাপারে অনেক মিথ্যে বলেছে। তবে চ্যান কথা ঘুরিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে দেয়। এমন সময়ে অ্যাকোরিয়াম থেকে ফোন করে জানানো হয় তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে। সেটা নিয়ে আসার জন্য ইয়াংজি আর চ্যান রওনা হয়। জিয়াকে সত্য কথা না বলার জন্য ইয়াংজি তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা সাইকেলের প্রতিযোগিতা করে। চ্যান খুব দ্রুত গতিতে সাইকেল চালানোর ফলে হোঁচট খেয়ে পড়ে যায়। এরপর হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়ে কাঁপতে শুরু করে। আসলে সে মৃগী রোগে আক্রান্ত। ইয়াংজি দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে, কিন্তু দুর্ভাগ্য যে তাকে আর বাঁচানো যায় না। এই ঘটনায় ইয়াংজিরা একদম ভেঙে পড়ে। চ্যানের মা জিয়ার জন্য একটা চিঠি পাঠিয়েছে। এটা দেখে জিয়ার মনে পড়ে একদিন চ্যান তাকে বলেছিল তাদের শহরের পানির নিচে একটা বিশেষ পোস্ট বক্স আছে। তার ইচ্ছে সেখানে একটা চিঠি পোস্ট করবে, কিন্তু সে মৃগী রোগে আক্রান্ত হওয়ায় ডুব সাঁতার দিতে পারবে না। তাই জিয়াকে বলেছিল তুমি সুস্থ হলে
হলে আমার পক্ষ থেকে চিঠিটা ওই বক্সে দিয়ে আসবে। সেই চিঠিটা এখন জিয়ার হাতে। এই কথা মনে পড়তেই সে অঝরে কান্না করতে থাকে। ওইদিকে ইয়াংজি তার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, কারণ সে অন্য শহরের একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। লিন তার মন খারাপ দেখে তার পাশে গিয়ে বসে, বলে তুমি এখন বড় হয়েছো, সত্য মিথ্যের পার্থক্য করার জ্ঞান রয়েছে। কখনো কোনো কিছু মিথ্যে বলে পাওয়ার চেষ্টা করো না, কারণ সেই একটা মিথ্যে ঢাকতে আরো হাজারটা মিথ্যের আশ্রয় নিতে হবে। এই বলে সে ইয়াংজিকে একটা এটিএম কার্ড দেয়। এখানে তার নামে সমস্ত টাকা ডিপোজিট করে দিয়েছে। ইয়াংজি শহর ছেড়ে যাওয়ার আগে জিয়ার সাথে দেখা করতে আসে। তাকে শপিং করার অজুহাত দেখিয়ে ঘর থেকে বের করে। তবে তার আসল উদ্দেশ্য হলো জিয়ার কাছে ক্ষমা চাওয়া। সেই নোটবুকটা ফেরত দিয়ে তাকে সব সত্য কথা বলে দেয় যে তার ক্যান্সার হয়নি, সে স্কুল থেকে বিতাড়িত হওয়ার ভয়ে অসুস্থতার নাটক করেছিল। এই শুনে জিয়া খুব অভিমান করে। রাতের বেলা সে ইয়াংজিকে মেসেজ করে বলে, তুমি সুস্থ জেনে খুব ভালো লেগেছে, নতুন ইউনিভার্সিটিতে ভালো থেকো। এই বলে তাকে ব্লক করে দেয়। এরপর ইয়াংজিও নতুন শহরে চলে যায়। এভাবে অনেক দিন অতিবাহিত হয়। প্রতিটা মুহূর্ত জিয়াকে মিস করতো সে। তার সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো তাকে এখনো তাড়া করে বেড়ায়। যখনই জিয়ার কথা মনে পড়তো তখনই চুপ করে বসে শুধু সমুদ্রের দিকে তাকিয়ে থাকতো। এছাড়া মাঝে মাঝে তাকে ছবি পাঠাতো, এটা দেখাতো যে খুব ভালো আছে, কিন্তু ব্লক থাকায় জিয়ার কাছে সেগুলো পৌঁছাতো না। এভাবে অনেকটা সময় পার হয়। একদিন টুডো জিয়ার কাছে গিয়ে বলে, ইয়াংজি তোমাকে একটা ভিডিও পাঠিয়েছে, দয়া করে সেটা দেখে ওর আইডিটা ব্লক থেকে সরিয়ে নাও। জিয়া দেখতে পায় ভিডিওতে ইয়াংজি তার কাছে আবারও ক্ষমা চাইছে। সে বলে, আমি এমন এক মেয়ের প্রেমে পড়েছি যার মিষ্টি হাসিটা দেখলে এক নিমিষেই আমার মন ভালো হয়ে যায়। সবসময় ভবিষ্যৎ নিয়ে আমি উদাসীন হয়ে থাকতাম, কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর আমি ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছি। এটাই আমার বড় প্রাপ্তি। ভিডিওটা দেখে জিয়া কান্না করতে শুরু করে। এরপর একদিন হুট করে চলে আসে তার সাথে দেখা করতে। তাকে দেখে ইয়াংজি একদম হতবাক হয়ে যায়। জিয়া তাকে বলে, আমার হয়ে একটা কাজ করতে হবে। এরপর দুজন স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। জিয়া তাকে পানির নিচে থাকা সেই পোস্ট বক্সটার স্থানে নিয়ে আসে, কারণ সে চ্যানের শেষ ইচ্ছাটা পূরণ করতে চায়। ইয়াংজি পানিতে ঝাঁপ দিয়ে সেই চিঠিটা জিয়ার ঠিকানায় পোস্ট করে দেয়। এইদিকে জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ করে অবনতি হলে কয়েক সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে যায়। চোখ খুলে দেখে ইয়াংজি তার পাশেই বসে আছে। এতদিনে সে জিয়ার লিউকেমিয়ার ব্যাপারটা জানতে পারলো। জিয়া মুচকি হেসে বলে, সিদ্ধান্ত নিয়েছিলাম ভবিষ্যতের জন্য আর বসে থাকবো না, বর্তমানটা এনজয় করব, কিন্তু বিধাতা বোধহয় সেটা চায় না। এই কথা শুনে ইয়াংজির খুব কষ্ট হচ্ছিল। সে তার আন্টি লিন এবং ডক্টরদের সাথে কথা বলতে থাকে। যে করেই হোক জিয়াকে সুস্থ করে তুলতে বলে। এমনকি সে নিজের সব রক্ত দিয়ে দিতেও প্রস্তুত, কিন্তু এটা মোটেও সহজ কাজ নয়। পেশেন্টের সাথে শতভাগ ম্যাচ করতে হয়। এর জন্য অন্তত 3 মাস সময় লাগবে। এরপর থেকে ইয়াংজি সব সময় তার পাশেই থাকতো। তাকে গল্প বলে, জোকস বলে হাসানোর চেষ্টা করত। একদিন জিয়া বলে, আমি সব সময় তোমার মতো হতে চাইতাম। স্কুলে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম তুমি ছিলে খুব চতুর প্রকৃতির, ভবিষ্যৎ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, শুধু বর্তমানটাকে এনজয় করতে। সেদিন অ্যাকোরিয়ামে এটাই বলেছিলাম তোমাকে যে আমি লিউকেমিয়ায় আক্রান্ত, তাই সারাক্ষণ আমাকে সাবধান হয়ে চলতে হতো। তখন ভাবতাম অবজারভেশন পিরিয়ড শেষ হলেই আমি মুক্ত হয়ে যাব, কিন্তু তোমার সাথে পরিচয় হওয়ার পর আমার চিন্তাধারা পাল্টে যায়। আমি বর্তমানকে এনজয় করতে থাকি, কারণ ভবিষ্যৎ সত্যি অনিশ্চিত। এসব বলতে বলতেই সে ঘুমিয়ে পড়ে, আর ইয়াংজি মন খারাপ করে তার পাশে বসে থাকে। পরদিন জিয়া তাকে জানায়, চ্যানের সেই চিঠিটা পেয়েছি। চিঠিতে অনেক কিছু লিখেছে, যেমন সে সুইমিং, ড্রাইভিং এসব শিখতে চাইতো। এছাড়া ভালো একটা কোম্পানিতে জব করার স্বপ্ন দেখত। তার ভবিষ্যৎ নিয়েছিল অনেক পরিকল্পনা, কিন্তু বাস্তবতার কাছে সবাইকে হার মানতে হয়। এরপর ইয়াংজি তাকে একটা আইডি কার্ড দেখায়, যেখানে জিয়ার নামের জায়গায় ইয়াংজির নাম লেখা ছিল। সে বলে, তুমি আমার মতো হতে চেয়েছিলে, তাই এটা বানিয়েছি। জিয়া দেখে তার হাজবেন্ডের নামের জায়গায় ইয়াংজি তার নামটাই ব্যবহার করেছে। এতে সে খুব আনন্দিত হয় এবং সেই ভিডিওতে যা বলেছিল সেটা আবারও শুনতে চায়। ইয়াংজি বলতে থাকে, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, তোমার সাথে সংসার করতে চাই। তবে এবার সে এগুলো বলার সময় ইমোশনাল হয়ে যায়। জিয়াও কান্নায় ভেঙে পড়ে। সে বলে, বাকি জীবনটা তোমার সাথে কাটাতে পারলেই খুব খুশি হতাম। আসলে সে জানে তার বেঁচে ফেরার সুযোগ নেই। সত্যিই কয়েকদিন পর সে না ফেরার দেশে চলে যায়। এর বেশ কিছুদিন পর ইয়াংজি গ্রীষ্মের ছুটিতে জিয়ার বাবা মায়ের সাথে দেখা করতে আসে। তাকে এখন জিয়ার বাবা মা নিজের সন্তানের মতো দেখে। জিয়ার রুমে গিয়ে তার স্মৃতিগুলো মনে করতে থাকে। তার পড়ার টেবিলে সেই নোটবুকটা খুঁজে পায়। এরপর একটা সিদ্ধান্ত নেয়। সেই পানির নিচে থাকা পোস্ট বক্সে জিয়ার নামে একটা চিঠি দিয়ে আসে। সেই চিঠিতে লিখেছে, তোমাকে বলার মতো অজস্র কথা জমা আছে, তবে একটা বিশেষ কথা দিয়েই শুরু করি। তুমি বলেছিলে যে আমার মতো তুমি হতে চাও, কিন্তু আসলে আমি তোমার মতো হতে চাইতাম। যেই ভবিষ্যৎকে আমি একসময় ঘৃণা করতাম, সেই ভবিষ্যৎ নিয়ে এখন চিন্তা করতে পারি। এটা সম্পূর্ণ তোমার কৃতিত্ব, তাই এখন থেকে আমি তোমার নামেই বাঁচবো। সেই ভবিষ্যৎ দেখব
যেটা তুমি দেখতে পারোনি। তবে মাঝে মাঝে এটাও কল্পনা করি, যদি সময়কে থামানো যেত বা বর্তমানকে ধরে রাখা যেত, তাহলে তোমার হাতটা শক্ত করে ধরে সেই মুহূর্তের মধ্যেই থেমে যেতাম, কারণ ভবিষ্যৎ সত্যিই অনিশ্চিত একটা যাত্রা।